কিরে তুই তো পুরা কাপায় ফালাইতেছস ডিগবাজি দিয়ে এটা বলতো না পুরা। আর মিশা ভাই? ডিপজল ভাই এরকম। আর মিশা ভাই? ও ভাই হেভি লাগতেছে। বিভিন্ন জায়গায় সমস্ত নায়িকাদেরকে নিয়ে যে রাখছো নিজের কাছে, সবাইকে নিয়ে নিয়ে বিভিন্ন বাংলাদেশ ঘুরতেছো, চষে বেড়াচ্ছ, এটা সম্পর্কে বলো। সব নায়িকা দেখি তোমার পাশে। ওইটা ইন এ সেন্স এক কথায় সত্য, মানে এটা রিয়েল লাইফে জায়েদ ভাই করে, কারণ বাংলাদেশের সব নায়িকা জায়েদ ভাইরে অনেস্টলি পছন্দ করে, কারণ আপনি হচ্ছে কি বলবো একটা হ্যান্ডসাম ব্যাচেলার। সব নায়িকা চায় জায়েদ খানের ওয়াইফ। ইমন, সব নায়করাই কিন্তু সবকিছু করে, দোষ করে জায়েদ খানের পরে। জায়েদ খান Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan, New York আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কথা দিয়েছিলাম শুক্রবার নিউ ইয়র্ক থেকে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে হাজির হব আপনাদের পছন্দের তারকাকে নিয়ে। তারই ব্যতিক্রম নয় আজকে। আগেই আপনাদেরকে বলেছি নিউ ইয়র্কের ঠিকানা এখন আমার ঠিকানা। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। আচ্ছা, আজকে যিনি গেস্ট তাকে আমি আসলে বিশেষণ দিতে পারছি না, কারণ তার সম্পর্কে বিশেষণ দেওয়ার কিছু নেই। মানে আছে না, মানে ধরেন আমি এক্সাইটেড আজকে সে আমার গেস্ট হবে নিউ ইয়র্কে নামার পরেই যাকে বলতে গেলে অধিকার দিয়ে গলা চেপে ধরেছি আসতে হবে আজকে আমার এখানে। সম্পর্কটা ভালোবাসার, ভাইয়ের, বন্ধুত্বের, ফ্যামিলি, এবং সবচেয়ে বড় কথা নিজের আপন মহিমায় সত্তায় নিজেকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সব ক্ষেত্রেই সফল এবং অজাতশত্রু। ভালোবাসে না তাকে এমন কেউ নেই। আমার হয়তোবা যদি একটা ছোট ভাই থাকতো নিশ্চয়ই তার মতোই হতো। এবং কি বলবো আর কি, মানে ইতিমধ্যেই সব জায়গায় বাজিমাত করে দিয়েছেন, যার মায়া বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে সব জায়গায় মায়ায় জড়িয়ে ফেলেছে। আমি আর বলতে পারছি না তার সম্পর্কে, কারণ তাকে বিশেষণ দিলেই আসলে অনেক কিছু দিতে হবে। কিন্তু একটাই বলবো, আমার আদরের, ইন্ডাস্ট্রির সবার আদরের, আমার ভালোবাসার নায়ক, মডেল, অভিনেতা, সব ক্ষেত্রেই সফল আসছে আমার ছোট ভাই মামনুন ইমন। স্বাগতম ঠিকানা তারার মেলায়, Friday night with Zayed Khan, New York ঠিকানা। ইমন, আমি দেখলাম তুমি মায়া দিয়ে জয় করে ফেলেছো। অ্যাটলিস্ট আমার সমিতি, আমাদের কাজ, আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবো আগে। কাজ যেহেতু তোমার মায়া হেভি প্রশংসিত, এবং আমি যদি ভুল না করি তুমি এই সম্প্রতি যে মেরিল প্রথম আলো পুরস্কারও পেলা মায়া, তো তোমার সেই মায়া ছবির জন্য। তো সেটা আমি দেখছি, এবং এটা সব জায়গায় দেখছি আমি, নিউজ, সবাই অনেক স্ট্যাটাস দিচ্ছে তোমার এই মায়া নিয়ে, মানে অন্য এক ইমনকে। তোমার দুটা আমি স্টিল দেখছি, সে কাজ তো তুমি তো বরাবরই পরীক্ষিত এবং প্রশংসিত মানুষ, সিনেমা, মডেলিং, সব জায়গায়। তোমার মায়া নিয়ে একটু গল্প শুনতে চাই, তোমার মায়াটা নিয়ে। ওয়েল জায়েদ ভাই, প্রথমে মায়ার আগে আমি আর একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আই এম রিয়েলি খুবই এক্সাইটেড যে মানে অনেক বছর পর দেখা হলো। আমার মনে হয় যে অলমোস্ট 1.5 থেকে 2 বছর। সো আমি রিয়েলি হ্যাপি যে আমি এই যে এটা খুবই ফেমাস একটা শো হচ্ছে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান ঠিকানা পত্রিকায়। সো আমি অনেক কি বলবো যে আমার অনেক ভালো লাগছে আজকে দুজনে একসাথে বসছি এতদিন পর। আপনি অলওয়েজ আমার অনেক প্রিয় একজন মানুষ, এতে কোনো ডাউট নাই। শুধু তোমার না, তোমার ওয়াইফেরও। এক্স্যাক্টলি, আমার বোন একজন আমাকে এত পছন্দ করে, আমাকে নিয়ে কোনো তার ছবিতে লাইক মিস করে না, সেটাই। সো আমি যখনই আপনি আমাকে বললেন, আমি বললাম যে ভাই আমার একটু এই আছে, বলে এইটাই শুনে আসতে হবেই। সো আসলাম আসলে। সো এই যে এই অনুষ্ঠানটা আমি দেখেছি, সবগুলো অনুষ্ঠান, মানে সবগুলো পর্ব আমার খুব ভালো লেগেছে। আর আপনার শোতে আসতে পেরে আমি আসলে স্পেশাল থ্যাঙ্কস টু ইউ, অ্যান্ড ডেফিনেটলি ঠিকানা পত্রিকাকে দিচ্ছি। মানে বিদেশের মাটিতে দেশের প্রিয় ভাইয়ের সাথে দেখা হওয়াটা যেটা মানে অনেক আনন্দের, আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর যেটা বলছিলাম যে আমি আসার আগে আপনি আমাকে নিয়ে যে মানে একটা ইন্ট্রো দিলেন, এটা আউটস্ট্যান্ডিং ছিল। মানে আমি আমার ক্যারিয়ারে এত সুন্দর ইন্ট্রো আমি পাইনি।
সো এটা আসলে কি আমি একটু ভাগে আটকাই তোমাকে, কারণ আমি তো কোনো স্ক্রিপ্ট রাখিনি তোমার না না ডেফিনেটলি স্ক্রিপ্ট হলে অনেক অনেক আর্টিফিশিয়াল অনেক কিছু বলতে হয়। আমি বলছি আজকে কোনো স্ক্রিপ্ট হবে না। আমি কিন্তু মোটামুটি মোনালিসা, তিশা বা দিঘির সাথে যে পর্বগুলো করেছি কিন্তু আমার রিটার্ন ছিল অনেক কিছু দেখে নিছি ফাঁকে ফাঁকে, বাট আমি তোমার সাথে স্ক্রিপ্ট হবে না। আমাদের মানে এত দিনের পথ চলে আসলে কত পর্ব শেষ হয়ে যাবে এক্স্যাক্টলি তুমি আমি যদি শুরু করি আমাদের ইতিহাস পাচ্ছ কোনো আসলে স্ক্রিপ্ট লাগে না, আমরা কথা বললেই ধরেন কয়েকটা পর্ব সম্ভব আমার মনে হয়। আর আপনি বলছিলেন মায়া নিয়ে, মায়াটা আসলে আমার পুরো ক্যারিয়ারে আমি যে বলবো আমার বেশ কিছু ভালো কাজের মধ্যে এটা হচ্ছে ইদানিং কাজ করেছি ওয়ান অফ দ্য বেস্ট। আমার খুব পছন্দের একটা চরিত্র ছিল। রায়হান রাফি জানেন যে এই সময়ে সে দুর্দান্ত কাজ করছে এবং এটার লিলি প্রেজেন্টস ছিল, রিমার খালিনের লিলি প্রেজেন্ট ছিল এটা। সো এটার জন্য আমি মোট 12টা অ্যাওয়ার্ড পেয়েছি। ও মাই গড, কংগ্রাচুলেশন, প্রাউড অফ সো মাচ জায়েদ ভাই। এবং সেটা আমেরিকায় পেয়েছি প্রায় 2টা অ্যাওয়ার্ড এবং বেশ কিছু জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছি। রিসেন্টলি মেরিল প্রথম আলোতে ক্রিটিক্সে বেস্ট অ্যাক্টর পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, কারণ ক্রিটিক্সদের মন জয় করা আসলে রিয়েলি টাফ, কঠিন, অনেক কঠিন। সো হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে এটা আমার ক্যারিয়ারে আর ওটিটি প্ল্যাটফর্মে যাতে আমি প্রথমবারের মতো কাজ করলাম, সো প্রথম কাজেই একটা বড় অ্যাওয়ার্ড, সব কিছু মিলে বলবো যে আমার অনেক ব্লেসিংস ছিল আল্লাহর এবং অনেক গুড অ্যাচিভমেন্ট। ইমন, আমাদের শিল্পী সমিতি না বললেই নয়, আমরা রাজনীতি করি, ইতিহাস শিল্পী সমিতি নিয়ে রাজনীতি করি, রাজনীতি হ্যাঁ 2017 সালে তোমাকে আমি মানে নির্বাচনে দাঁড়ানোর জন্য বললাম, ও মাই গড তুমি 2 দিন পালায় গেলা গায়েব, এক্স্যাক্টলি। এবং সেখান থেকে আমরা সমিতি করলাম। মিশব এক ধরনের কথা বলতেছে, তুমি এক ধরনের, আমি এক ধরনের কথা বলতেছি। আমি তোমাদের সামনে ডায়েরি দিলাম, কত খরচ করতে পারবা? তুমি বললা ভাইয়া 500 পারবো। হাসতে হাসতে আমরা শেষ। তুমি বলবো বড় বাইরে থাকতে আমি কেন খরচ করবো? এক্স্যাক্টলি আমরা প্রতিদিন যে এই শুটিং ফেলে যে এসে সমস্যা দেখা করতেছি, একটু নেমে হাত নাড়াইতা, আমার বলতো ভাইয়া এই যে ভোটারদের সাথে হাত নাড়াই দিচ্ছে একটা বিশাল নেতা ফিল হচ্ছে। ট্রু। এবং আমরা পিকনিকের মতো আমাদের সমিতি জায়েদ ভাই এই যে শিল্পী সমিতির কথা যখন আসলো, এটা আসলে একটা ইতিহাস, আসলে ইতিহাস। মানে ইতিহাস ইন এ সেন্স যে আগে তো ছিল, আমরা তো ওগুলার ফিল করি। 1984 এ শিল্পী সমিতি এটা একটা ইতিহাস কেন, মানে আমার জন্য একটা ইতিহাস, বিকজ অফ আমার আসলে মানে রাজনীতি বা নির্বাচন আমার কোনো কালেই পছন্দ ছিল না। আপনি যখন বললেন আমি 2 দিন তো পালায় ছিলাম, সো আমাদের এটা তো অনেক স্টোরি আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি আমাকে তারপর আনায় ছাড়লেন এবং আমাকে ফর্ম, আমি বললাম ভাই ফর্মে কয় টাকা? আপনি বললেন 5,000 টাকা। আমি আচ্ছা ঠিক আছে, আমি এরপরেও ফোন অফ। আমি বললাম যে আমি তোর টাকা দিচ্ছি, তুই টেনশন নিস না। আপনি টাকা দিলেন, সব কিছু আপনি করলেন। ফাইনালি আপনি মানুষকে আসলে এত সুন্দর করে মোটিভেট করেন, এটা আসলে পালায় থাকা সম্ভব না। সো ফাইনালি আমি করলাম, কিন্তু করার পর মনে হলো যে আমি একটা ফ্যামিলি পেলাম আসলে, মানে এত সুন্দর বন্ডিং আমাদের মানে মধ্যে। দেখো ইমন, আমাদের সময় ফারুক ভাই, আলমগীর ভাই, পারভেজ ভাই, কবরী আপা, এদেরকে আমরা এক করতে পারলাম, রোজিনা আপা, তারপরে বলো আমাদের যারা পপি, পূর্ণিমা, এদের সবাইকে আমরা এক করলাম সবাই। সো আমার মনে হয় যে শিল্পী সমিতিতে আমি আসলে, আমি রাজনীতিটা আমার কোনো কালেই পছন্দ ছিল না, বাট রাজনীতিবিদদের আমি সম্মান করি। এই জন্য আমি তখন বললাম ভাই এটা তো মানে আমি এই যে এই ব্রিসে নির্বাচন করছি, এই যে ভোটারদের কাছে ভোট চাচ্ছি, সো আমি 2টা প্যানেল, 2 পাশে এই যে একটা জাঁকজমকপূর্ণ যে একটা মজা, সেটা আমি আসলে প্রথমবার ফিল করলাম। এবং এই যে পিকনিক যখন হতো, ইমন, তোমার আমাদের সময়কার মানে আমাদের কমিটির সময়কার যে আমরা যে পিকনিক করেছি, যে ইফতারি করেছি, এবং সবচেয়ে বড় দেখো ইমন, আমরা কত লাকি, আমরা করোনার সময়টা আমরা পেয়েছি। এবং তুমি, আমার মনে আছে তুমি মাস্ক লাগাই আমি আসতে বলতাম, তুমি চলে আসতা। করোনার মধ্যে আপনার অনেক ডেডিকেশন ছিল। আপনি মানে যেহেতু অবিবাহিত, হ্যাঁ ফ্যামিলি নাই, আপনাকে আমি বলতাম, আপনি বলছেন তোর দরকার নাই, তুই সেফ থাক, আমার ফ্যামিলি আছে তোমার এই জন্য। এক্স্যাক্টলি। সো করোনার মধ্যে আপনি যেটা খাচ্ছেন, এটা আসলে এটা আমি নিজের চোখে দেখি। আমার সাফল্য তোমার কমিটি পারি না। এক্স্যাক্টলি। আমার সাফল্য তোমার কমিটির সাফল্য। কোর্স। সো আমরা সাদেক বাচ্চু ভাইয়ের লাশ দাফন করেছি, রানা আমিদ ভাইয়ের লাশ যেখানে লাশ ফেলে যাচ্ছিল, সাদেক বাচ্চু ভাইয়ের লাশ বলতেছে তারা রায়ের বাজার বৌদ্ধভূমিতে দেওয়ার জন্য, এক্স্যাক্ট এখানে দিবে না। আপনাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে স্টোরিগুলো হলো, যে অনেককে আপনার দাফন করতে দিচ্ছে না করোনার সময়, যে এফোর্টটা আপনি দিয়েছেন, পার্সোনালি আমি আপনাকে আজকে এই ঠিকানা পত্রিকার মাধ্যমে থ্যাঙ্কস দিচ্ছি। কারণ ওই সময় আসলে কারো সাহসী হচ্ছিল না, কারণ যেভাবে মানুষ মারা গেছিল। বাবা মার লাশ দূর থেকে দেখতেছে সন্তান, দাফন করে দেন। আমি নিজে শুনছি গিয়ে যে বলে কি দূর থেকে বলে দেখুন। ইভেন আরেকটা জিনিস, এই যে শিল্পী সমিতির যে কুকুরগুলো, হ্যাঁ সারাক্ষণ আপনার পিছু পিছু ঘুরতো খাওয়ার জন্য। এই আসতে না তো, লকডাউন ছিল তো পুরা। হ্যাঁ, সো এইটা না গেটের লোকদেরকে এই ইতিহাস গুলো না আমার এখনো দেখেন লোম দাঁড়ায় গেছে। সো এটা আসলে এগুলা ভয়ানক একটা, এটা আমরা করছি মানে কি আমার করা মানে তোমাদের করা, তোমরা সাপোর্ট দিতে বলে মানে ক্রেডিট গোস টু ইউ ডেফিনেটলি। কারণ আপনি বাট তোমরা, তুমি মিশা ভাই, আমরা সবাই মিলে করতে পারছি। আমরা আমাদের একটা কমিটির জোর ছিল। মানে আমরা পিকনিকের দিন আগের দিন চলে যেতাম। আমি তো আগের দিন চলে সেই মেঘবাড়িতে তুমি, আমি, সাইমন দা, জয়, আমি, সাইমন, নীরব, ডন ভাই,
জয় আমরা মানে রাত্রেবেলা সারা রাত আমরা ওই যে রান্না করা খাবার শীত এবং শীতের সময় সকালবেলা মনে আছে আপনার মিশা ভাই একটা স্পেশাল একটা নাস্তা এটা একটা ফিরনি করতে ব্যবস্থা করছো জাহিদ ভাই আমরা গেটে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, তুমি ঘুমাই গেছো কারণ সকাল পর্যন্ত জেগেছিলা। এক্স্যাক্টলি তুমি তাড়াতাড়ি নক করতেছি, ইমন আসো, ইমন তাড়াতাড়ি অকিটকি ফালায় দৌড় দিতেছে, গেটে গিয়ে আমরা সবাইকে রিসিভ করে প্রথম দায়িত্ববোধ প্রথম 17 সালে আমরা সমস্ত শিল্পীদের মিলন মেলা আপনি করলাম। যেভাবে ইমন আমাদের সময় শিল্পীদের যে আমরা ফ্রেম করছি স্টেজে, এই ফ্রেম কারো পক্ষের করা না না। এটা আসলে সম্ভব হয়নি, কারণ এরপর আস্তে আস্তে ভাগ হয়ে হ্যাঁ। গেছে। আর আপনি তো আসলে আমি বলবো যে শিল্পী সমিতির যত খরচ বলেন বা যা ব্যক্তিগত বলেন, করছি। ব্যক্তিগত করেছেন, প্লাস তুমি তো জানো স্পন্সর আনছেন। ফান কই শিল্পী সমিতি? অনেকে ভাবে যে শিল্পী সমিতিতে কি আছে। না, জায়েদ খান মনে হচ্ছে শিল্পী সমিতি থেকে অনেক টাকা নিয়ে খাচ্ছে। না না, কিন্তু এখানে যে নিজের চাঁদাটাও নিজের 100 টাকা দেয় না কেউ, আরেকবার আমার কথাও তো আপনি দিয়ে দিচ্ছেন। তাইলে চিন্তা করে সো আসলে অনেক মেমোরিজ Memories শিল্পী সমিতির অনেক শিল্পী সমিতি করতে গিয়ে আমরা একটা ফ্যামিলি করছি, আমরা মেমোরিজ করছি। আমরা পিকনিক ইফতারের সময় দাঁড়িয়ে থাকা, মানুষকে সুন্দর করে বা সবাইকে রিসিভ করা, আমরা পুলিশ কনভেনশন হলে আমরা ইফতার করতে দিয়েছি, প্রথম বাইরে বের করে সুন্দর পরিবেশ, আমরা শিল্পীদের মানটাকে বাইরে নেওয়ার চেষ্টা করছি। তবে আমার মনে হয় যে মানে আমরা যা করেছি এগুলো তো আমাদের একক চেষ্টা করেছি। তবে শিল্পী সমিতি থেকে আস্তে আস্তে এই যে ভেদাভেদ, এইগুলো আমি মানে আমার কাছে এগুলো পরে আর ভালো লাগে না আসলে। না, পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না। এই যে আপনার যে আন্তরিকতা ছিল বা আমরা সবাই মিলে যে একটা টিম ছিলাম, ওই টিমটা লাস্টে যখন ভেঙে গেছে, আমাদের কি হয় দেশে, আমাদের বাংলাদেশের হয় কি জানো, ভালো কিছু করলে তোমাকে পিছন থেকে টেনে আমিও করবো না, তোমারও করতে দিব না। তোমার দীপজলের কথা খুব মনে ও চিন্তা করো, মানে দীপজল ভাই আর মিশা ভাই এই ক্যারেক্টার এই দুটো মানুষকে মানে আমার কখনো ভিলেন মনে হয় আচ্ছা, মিশা ভাই ভোটের সময় কি বলছে এটা বলো। আচ্ছা এটা বলে দিব, মাটির নিচে ভোট বলবো। হ্যাঁ অবশ্যই। মিশা ভাইকে আমি যখনই ফোন দিতাম, মিশা ভাই আমি কি পাস করব? আমি তো এইসব শিল্পী সমিতির জীবনে দাঁড়ায় নাই। আরে তুই জানোস আমার মাটির নিচে কত ভোট আছে? আমি মাটির নিচে ভোট মানে মাটির নিচে আমার কীভাবে ভোট থাকে? বলে এরা পিঠুলটা যাবে আমাকে মানে কোনোদিন ভোট না দেবেন, আর আমার ভোট মানে তোর কথা বলে দিব। তখন আমি আশ্বস্ত ছিলাম। তো এর পরের বার যখন আমরা আবার দাঁড়ালাম, মিশা ভাই আমার কিন্তু মাটির নিচে অনেক ভোট আছে। সো এই যে ফান করাটা, ওটা কিন্তু অনেক মজা ছিল। আর দীপজল ভাই স্পেশালি আগে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসার, আর এটা দীপজল ভাই কিভাবে বলতো ধরো, আমি যখন মানে ইন্ডাস্ট্রিতে আসার আগে জায়েদ ভাই, আমি তো ডিপজল ভাইয়ের ভয় পেতাম। আমি শুনছি ডিপজল ভাই এটা মাফিয়া ডন, কিন্তু আমি এই লোকটার সাথে যত মিশলাম, মানে লাইক শুটিং এ মিশলাম, এত গুড হার্টেড একটা পার্সন, এত কাইন্ড। এটা এখন আমি এখানে বলছি, এটা হয়তো অনেকে বুঝবে না যারা মিশে না। দীপজল ভাই দূর থেকে মানুষ বুঝে। দীপজল ভাইয়ের যে একটা ইনোসেন্ট একটা কাইন্ডনেস আছে, এটা অনেকেই জানে না। উনি ফেক না, আসলে ফেক না। দীপজল অনেকেই আমি ফেক মানুষ দেখেছি, অনেক কিছু বলে। ওনার হেল্প, হি ইজ নট ফেক, মানে ওনার হেল্প করার মানুষকে যা করছে বলো এক্স্যাক্টলি। উনি হি ইজ এ নাইস পারসন, হি ইজ রিয়েলি নাইস, হি ইজ এ ভেরি নাইস পারসন। আমি তো দুজনকে মিস করি, বিশেষ করে মিশা ভাই আর দীপজল ভাই। বোঝো না কি জিতবা, বোঝো না দুধু খা, বোঝো না দুধু খাওয়া, আমার মজা লাগে। মিশা ভাই, আর মিশা ভাই তো আরেক মানুষ। মিশা ভাই, সবাই আমরা ভাবি যে মিশা ভাই ভিলেন, বাট মিশা ভাইয়ের যে একটা কমেডি পার্ট আছে, এটা অনেকেই জানে না। কিন্তু মানে আমার সামনে মোবাইল আছে, ভেঙে ফেললো, কিন্তু আসলে ভাঙে না, আলাদা হয়ে গেছে। 11 মোবাইল কি আইফোন 18 আসেই না। তবে এই যে মিশা ভাই, এবং আমার একটা মিশা ভাইয়ের একটা স্টোরি আছে। আমি একটা ফিল্মে জায়েদ ভাই মানে ফাইট করতেছিলাম, আর ডিরেক্টর ছিল আহমেদ নাসির। তো মিশা ভাই এরকম করে না, ফাইট করার সময় বললো যে এদিকে আয় শোন। আমি কি এই যে এইখানে কে লাথি মারছে জানো? আমি কে লাথি মারছে? এখানে মান্না লাথি মারছে, সালমান শাহ লাথি মারছে, রাজ্যে আঙ্কেলও মনে হয় মারছে। হ্যাঁ, শাকিব খান মারছে। আজকে আমি কিন্তু সবাই লাথি মারতি না। আমি কেন মারতেন না? যারে ভালো লাগে তার লাথি মার, কয়টা লাথি মার। হ্যাঁ, আমি ভাই কতটুকু মারবো? মার তুই। আমি এত জোরে মারছি, বেচারা ভাই আর কি, এত জোরে তো মারতে বলি নাই ভাই। সো মিশা ভাইয়ের সাথে আমার অনেক মেমোরিজ ভাই। আমার মনে আছে জায়েদ ভাই, মিশা ভাইয়ের সাথে আমার প্রথম ছবি দেলোয়ার ঝন্টু মামার ছবি। ঝন্টু মামা তো কেমন জানেন। তো মিশা ভাইয়ের একটা সিন ছিল, ওটাতে আমার নায়িকা ছিল পূর্ণিমার সাথে আমার ফার্স্ট। তো ওইটাতে ভাই, যেহেতু আমরা ফিল্মে খালি ফিল্মের গল্পই আসবে, তো ওইখানে একটা সিন ছিল যে পূর্ণিমা আমার পছন্দের মানুষ, তো মিশা ভাই তাকে ধরে রেপ করবে। ওই রেপ করার আগে রেপের সিনটা একটু পরে কর, কেন আমি তো নামাজটা পড়ে আসছি। তো মজা, এটা কিন্তু মজা। তা আমি তো ইয়ে করছে, মানে আমাদের ফিল্মের ভাষা তো অনেকে বুঝবে না। যেটা হয়
আই মিশা নামাজ শেষ, আয় রেপ শুরু কর। রাইট। সো আমি বললাম ভাই আপনি নামাজ পড়ে রেপ শুরু করবেন? কয় হ্যাঁ। তারপর মিশা ভাই তো মেয়েদের সাথে এরকম মিশে না, বা আমার একটু মানে ধার্মিক টাইপের লোক। তো যখন রেপ করছে, এমন সিন করছে, আমি অবাক হয়ে গেছি। আমি বলছি ভাই রেপ করতে কেমন লাগে? আমি কারে কারে রেপ করছেন? তো এই যে আমাদের যে বিহাইন্ড দ্য বন্ডিংটা মজার, মজারটা। এক্স্যাক্টলি। ইমন, তোমার যদি বলা হয় যে যাবৎকালে তুমি তো অনেক কাজ করছো মডেলিং ক্যারিয়ারে, তুমি আমার মনে হয় আমি যদি ভুল না করি তোমার ক্যারিয়ার কত বছরে? আমার জানা আমার প্রথম ছবি ছিল দারুচিনি দ্বীপ। সো ইটস সিন্স 2008 থেকে এই 2025। এর মধ্যে তোমার কোন ছবিটা তোমার ক্যারিয়ারে দাগ কাটছে? মানে ক্যারিয়ার কিন্তু মানুষ ভুল বোঝে যে ক্যারিয়ার অনেক হিট করছে, ব্যবসা সফল বলে নিয়ে বুঝছে। না না, তোমার ভালো লাগছে কোনটা? তোমার স্যাটিসফ্যাকশন, যে মানুষের তো স্যাটিসফ্যাকশন শেষ হয় না, বাট আছে না যে আমার এই ছবি, আমার যদি জিজ্ঞেস করো আমি বলতে পারি যে আমার অন্তর্জাল, আমার হ্যাঁ আপনি অনেক খাটছেন ওই ছবিতে। তো এইজন্য বলতে তোমার কোন ছবিটা মনে হয় যে তোমাকে অনেকটা, তোমার মধ্যে অনেকটা অভিনয়ের ক্ষুধা তোমার মিটছে কিছুটা? আমার আসলে দেখেন আমাদের, আমি যদি আমার ক্যারিয়ার গ্রাফ হিসাব করি, আমি অনেক ছবি করছি বুঝে, অনেক ছবি করছি না বুঝে। সো আমি যখন আর্লি স্টেজে যখন আমি শুটিং স্টার্ট করলাম, তখন শুধু চিন্তা করছি সাইনিং নিছি আর শুধু ছবি সাইন, মানে ছবি সাইন করাটা ভাবছি যে অনেক কিছু, সংখ্যা বাড়াইছে। আমার হাতে 10টা ছবি, আমার হাতে 15টা ছবি। বাট দ্যাট ওয়াজ মাই মানে ব্যাড ডিসিশন ছিল। বাট আমার মনে হয়েছে যে এখন যেমন আমি অনেক ম্যাচিওর, আমি বুঝে শুনে ছবি করি না, এই বছর আমি এইটা করতে চাই, ওটা করতে চাই। কিন্তু ধরেন অনেক ছবি ভুলভাল ছবি করছি, বাট তারপরে তোগুলো আমি কষ্ট করছি, মানে আমার তো ছবিতে কষ্ট করেই ছবিগুলো করতে হয়েছে। বাট এর মধ্যে আমার দাগ কাটা বা প্রিয় ছবি যদি বলেন, সেটা হচ্ছে আমার প্রথম ছবি ছিল, বেশ কয়েকটার নাম আছে, সেটা হচ্ছে যে দারুচিনি দ্বীপ, হুমায়ুন স্যারের ছবি, আমার ফার্স্ট ছবি, ইমপ্রেস টেলিফিল্মের ছবি, ইমপ্রেস টেলিফিল্ম প্রডিউসার ছিল। এর পরের ছবিটাই যদি বলি, আমার ফার্স্ট কমার্শিয়াল ফিল্ম, লাইক ইস্পানি আরিফ জাহানের এক বুক ভালোবাসা। অববিশ্বাস ছিল তোমার? অববিশ্বাস ছিল আমার নায়িকা। সো ওইটাতে আমি অনেক মাইলেজ পাইছি, আমার প্রথম কমার্শিয়াল ফিল্মের প্রতি ভালোবাসা জন্মাইছে। এরপরে ডেফিনেটলি 5 টাকার প্রেম, শাহিন সুমন ভাই, আমার ওয়ান অফ দ্য, মানে কি বলবো, তোমার একটা প্রিয় ডিরেক্টর, হ্যাঁ সুপারহিট ছবি। তারপরে জায়েদ ভাই লাল টিপ, আমার ক্যারিয়ারের একটা মাইলস্টোনে, স্বপন আহমেদের ছবিটা, স্বপন আহমেদের ছবি। তারপরে গহীনের শব্দ, জোনাকির আলো, দুইটাই আপনার কানাডা বলি বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে, ইভেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ছবি, চ্যানেল আইডি ছিল দুটা, ওগুলো আমার ক্যারিয়ারে দাগ কাটছে। এরপরে পাসওয়ার্ডের একটা ক্যারেক্টার করছিলাম আমি সাকিব ভাইয়ের সাথে, মালেক আফসারের, মালেক আফসারি ভাইয়ের, আপনিও মালেক আফসার ডিরেক্টর, এবং ওইটা সাকিব ভাই হি ইজ দ্য হি ইজ এ মাস্টার মেকার, হি ইজ এ মাস্টার মেকার। এবং ওই ছবিটা সাকিব ভাই, ইকবাল ভাই ওনারা প্রডিউসার ছিলেন। বাট ওই ছবিতে আমার একটা চ্যালেঞ্জ ছিল, একটা একটু অটিস্টিক টাইপের ক্যারেক্টার, ওইটা আমি অনেক ফিল করে করছি। আমি ওই সময় অন্য সব কাজ বাদ দিয়ে, আমাকে মানুষ এমনও বলছিল যে ইমনের ক্যারিয়ার শেষ, হ্যাঁ ইমন শেষ, সাকিব খানের আন্ডারে থাকলে তো কেউ দাঁড়াতে পারে না। বাট ওই ছবিটা করার পর সাকিব ভাই বলছে, ইমন তুই এটা খুব মনোযোগ দিয়ে কর, মানে ভালো করে কর, এটা তোকে অনেক কিছু দিবে। তারপর দেখলাম যে আসলে মনোযোগ দিয়ে বা ফিল করে কাজ করলে যে অনেক কিছু পাওয়া যায়। আমি ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার অ্যাওয়ার্ডও পাইছি ওটা দিয়ে। তারপরে ওই ছবিটা করার পর আমাকে মানুষ বলতেছে যে সাকিব খান না থাকলে এই ছবিতে ইমন এককভাবে সুপারস্টার হয়ে যেত, কারণ সাকিব খান এত বড় মেগাস্টার আমাদের দেশে যে ওইখানে আসলে ওনাকে বিট করা ডিফিকাল্ট, ঠিক আছে। বাট এনিওয়েজ আমরা দুজনও তো একসাথে ছবি করছি। হ্যাঁ মনে তুমি তো আমার নিয়ে গেলা গাজী মাহবুবের ছবি, আমার পৃথিবী, কাকে নিয়ে গেছিলাম? সাহারাকে, যেদিন হাতটা পরাবো লন্ডন থেকে আসলাম, আপনার বিয়ের থেকে উঠে নিয়ে আসছি, বিয়ের থেকে উঠে নিয়ে চলে গেলাম। সো সত্যি কথা বলতে মানে বাস্তবে আপনি নিয়ে যান সবাইকে, আর আমি ফিল্মে আমি নিয়ে আসছি। তার প্রমাণ দেখতেছি ইদানিং, তুমি যদি ভুল না করি যে হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় সমস্ত নায়িকাদেরকে নিয়ে যে রাখছো নিজের কাছে, সবাইকে নিয়ে নিয়ে বিভিন্ন বাংলাদেশ ঘুরতে চষে বেড়াচ্ছ, এটা সম্পর্কে বলো। সব নায়িকা দেখি তোমার পাশে। ওইটা ইন এ সেন্স এক কথায় সত্য, মানে এটা রিয়েল লাইফে জায়েদ ভাই করে, কারণ বাংলাদেশের সব নায়িকা জায়েদ ভাইরে অনেস্টলি পছন্দ করে, কারণ আপনি হচ্ছে কি বলবো একটা হ্যান্ডসাম ব্যাচেলর, সব নায়িকা চায় জায়েদ খানের ওয়াইফ। ইমন, সব নায়করাই কিন্তু সবকিছু করে, দোষ করে জায়েদ খানের। সব মাছ কি জানি একটা ব্যাপার আছে। তো যাক, এই দোষটা আপনি মাথা পেতে নেন, ভালো, আপনার সেই ক্যাপাবিলিটি আছে, ইউ আর ড্যাশিং হ্যান্ডসাম। আর আমি যে কাজে আপনি বলতেছেন যে সব নায়িকা, আমি এখন সব নায়িকা নিয়ে ঘুরে বেড়াই, এটার বিহাইন্ড দ্য সিন হচ্ছে রিমা খারলান। হ্যাঁ দেখছি, রিমা খারলান বাংলাদেশের সবচেয়ে বড় এই মুহূর্তে অথেন্টিক কসমেটিক্স, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, এভরিথিং। অ্যান্ড
জায়েদ ভাই আমি ওইটার অ্যাজ এ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি, বাহ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, এবং আমেরিকা নিশ্চয়ই এটার কাজে আসছো। আমি আমেরিকায় ওনাদের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে একটু কাজ করার আমি ইচ্ছা আছে। সবসময় দেখি হারলান এবং ওই হারলানের থ্রোতেই আমি সব নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, হারলান স্টোর ওপেনিং, ইভেন আমি ক্রিকেটারদেরকে নিয়েও গেছি। দেখলাম লাস্ট এর আগে সাকিব আল হাসানের সাথে সাকিব বসছি, দেখলাম, তাসকিন ছিল এবার। সো হ্যাঁ, হারলেনের সাথে আমার এই যে আন্তরিকতাটা বা এই যে আর্টিস্টদের সাথে, এটা আমি এনজয় করি খুব। তাই তো দেখলাম সব। আর আমি কি দেখতেছি সেটা বলবো? বলো। আমি তো দেখতেছি যে আমি যেটা করি বাংলাদেশে, সেটা তো আমেরিকা আপনি এক এক সময় এক এক নায়িকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, স্টেজে নাচতেছেন, স্টেজে ডিগবাজি দিচ্ছেন। এর স্টোরিটা কি? ইভন আই এম দ্য ফার্স্ট ওয়ান নিউ ইয়র্কে যে আমি বিভিন্ন স্টেটে একটা ভাইব তৈরি করছি যে নায়করা পারফর্ম করতে পারে। এটা তোমাদের সব প্রজন্মের জন্য একটা সুবাতাস এবং ভালো দিক, কারণ এখানে সমস্ত শিল্পীদের নিয়ে তারা শো অ্যারেঞ্জ করতো বিভিন্ন স্টেটে। এরা নায়ক নায়িকা কোনোদিন চিন্তাও করেনি। নায়করা কি করবে এসে এখানে? একটু কথা বলবে, অভিনয় করবে, কার সাথে? এরা জানতোই না পারফরমেন্সটা। সেই পারফরমেন্সটা যেটা তুমি আমি করি, বিশেষ আমি তো অসংখ্য পারফরমেন্স, অসংখ্য। তো সেই পারফরমেন্সটা যখন আমি এখানে শুরু করলাম, তো ডালাসে কোনোদিন নায়ক যায়নি, আমি গিয়ে আসছি। তারপরে ধরো তুমি ফিলাডেলফিয়া কয়েকদিন আগে আমি জেমস ভাই যেয়ে আসলাম রিসেন্ট। ওনারা বলে আল্লাহ, নায়করা পারফর্ম করতে পারে। এই জায়গাটা তৈরি করছি বিভিন্ন স্টেট, এটা তৈরি না, হুইচ ইজ গুড। আপনি যেহেতু এখানে অনেকদিন ধরে আছেন, কথা হচ্ছে কি আমাকে তো ঠিকানাও থ্যাঙ্কস দিতে হবে। অফকোর্স আজকে এত সুন্দর সেট দিছে, প্ল্যাটফর্ম দিছে, ঠিকানাটা প্ল্যাটফর্ম দিছে আমরা, এবং ঠিকানা বাংলাদেশ 36 বছর ধরে কাজ করে এই বাংলাদেশিদের নিয়ে, এবং তারা ওন করে। এবং দেখো এরকম একটা সিনেমা নিয়ে বা আমাকে নিয়ে এরকম প্রথম 17 বছরে কেউ পারেনি। আমি সাগর ভাই, আমি কয়েকবার চেষ্টা করছি, রেডি হয়েছিলাম, আমাদের সাগরের সবার প্রিয়। আরে বাবা, আমাদের গার্ডিয়ান, আমাদের গার্ডিয়ান বটগাছ, সাগর ভাই আমাদের গার্ডিয়ান। তো সে চেষ্টা করছিল, হয়নি আর কি, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। তো সেখান থেকে ওনারা আমাকে ঠিকানা এই প্ল্যাটফর্মটা দিছে, থ্যাঙ্কস। আমি কি ডেফিনেটলি, আমি ধরেন আপনি তো সামনে আছেন, বিহাইন্ড দ্য স্টোরিতে যারা কাজ করছে তাদের সবাইকে থ্যাঙ্কস। আর ঠিকানা যারা আছে তাদেরকে তো আমি আসলে কাউকেই চিনি না। আমার মনে হয় যে ওনারা যে এই অ্যাটেম্পটা নিল, এই ফার্স্ট অফ অল আপনাকে দিয়ে যেটা শুরু করলো, আই থিঙ্ক ইট উইল বি হিউজ, অ্যান্ড আশা করছি আমরাও এরকম প্ল্যাটফর্ম পাবো ঠিকানা, ডেফিনেটলি। এবং আমি যেটা মনে করি যে আমি এই যে কয়েকটা স্টেটে বিভিন্ন জায়গায় শো করতেছি, মানুষকে বিনোদন দিচ্ছি, সিনেমার নায়ক নায়িকা হচ্ছে পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার। অফকোর্স শিল্পীরা গান গায়, নৃত্যশিল্পীরা নাচে, মিউজিক যারা মিউজিশিয়ান তারা মিউজিক, যারা ম্যাজিশিয়ান তারা ম্যাজিক দেখায়, বলে ম্যাজিক। একমাত্র নায়ক নায়িকা যারা এন্টারটেইনার স্টেজে। তুমি গান গাওয়া, কৌতুক করবা, দে ক্যান ডু এভরিথিং। তো দ্যাটস ওয়াই আমি প্ল্যাটফর্মটা তৈরি করছি যে অ্যাটলিস্ট তোমরা যারা এখন এই হারলানের কাজে মোটামুটি আসছো, কিছুদিন থেকে অন্তত বিভিন্ন জায়গায় শোটোগুলো করে অ্যাটলিস্ট বাঙালিদের মধ্যে বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতিকে তুলে ধরে যেতে পারো। আপনি একটা ইন্টারেস্টিং ব্যাপার জানেন, আমি আমেরিকায় আসছি আজকে মনে হয় 4-5 দিন, এবং আজকে আমি প্রথম বের হলাম। আমি আমার ফ্যামিলি, আমি তোমাকে এমন ভাবে বললাম না, এবং আজকে আমি হয়তো অনেকে জানলো মাত্র যে আমি আমেরিকায় আসছি। হ্যাঁ, এই প্রথম এন্ট্রিটাই তোমার ফ্রেন্ড ওভারসিজ জায়েদ খান থেকে হলো। এক্স্যাক্টলি। আসলে আমি কিন্তু এই 5 দিনে আমি তো ঘরেই ছিলাম, সাথে আমি কোথাও বের হইনি। তোমার তো জেটলগ কাটেনি। এক্স্যাক্টলি। তুমি ঘুম, এখনো আমার ঘুম চোখ ফুলে আছে। সিমন, তোমাকে যদি বলা হয় 3টা জিনিস জরুরি, যে বাংলা বাসার থেকে বের হওয়ার সময় ভুল করো না, হঠাৎ করে জায়েদ ভাই ফোন দিল, এফডিসি আয় তাড়াতাড়ি, তুই ভুল করো না, 3টা জিনিস কি? প্রথমে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যে ফ্রেশ হতে হয়, আসলে দেখা গেল রাস্তায় কোনো কিছু চেপে বসলো, সো আই হ্যাভ টু গো টু ওয়াশরুম ফার্স্ট, ফ্রেশ হই। তারপরে হচ্ছে মানি ব্যাগটা লাগে, কারণ রাস্তাঘাটে টাকা পয়সার প্রয়োজন হয়। আর মোবাইল, 3টাই মোবাইল 4টা যাবে, সবার 3টা, মানে আপনি কোশ্চেন করে সবার 3টা বলে, মানে 4টা। আচ্ছা, বলো। আরেকটা হচ্ছে গাড়ির চাবি। এটা ভোলা যাবে না। হ্যাঁ, না, এটা না হলে আমি কীভাবে আসবো আপনার কাছে? সো এই সবাইকে আপনি কোশ্চেন করলে ম্যাক্সিমাম মানুষ 3টা অ্যান্সার দিল, আমি 4টা দিলাম। ফেসবুকে খুললেই প্রথম কি দেখো? প্রথম ফেসবুকে তোমার প্রথম মানে কি হয়? ফেসবুকে প্রথম সেই কোন দিকে বেশি, মানে আমার সুন্দর মেয়েকে স্ক্রল করে দেখো, সুন্দর দেখে, যেমন আমি অনেক মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি এনে দেখি। আমি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কিনে বোঝার চেষ্টা করি, দেখাই হয় না ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে কেউ এত আসে আসলে আমাদের প্রচুর জমে গেছে। ফেসবুকে মানে নর্মালি স্ক্রল করে করে দেখি যে কোথায় কি হচ্ছে, জায়েদ ভাই কোন জায়গায় শো করতেছে, বা আমার কোনো কলিগ কোন ছবিটা করতেছে। তুমি 4-5 দিন তো সিম ছাড়া ঘুরলা, তুমি তো বাসার বাইরে নেটওয়ার্ক পড়ে না। আমি নেটওয়ার্ক পাই না আজকে। আমি তো ঘুম থেকে উঠে হাত বাড়ায় আগে মোবাইল, আমি এইমাত্র তোমাকে রিভার একটা সিম দিলাম, এইমাত্র একটা সিম গিফট পেলাম, সেটাও কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু পাওয়ার্ড বাই রিভার। এই রিভারই তোমাকে সিম প্যাকেট। তাই নাকি? জোশ। আমি পাওয়ার্ড বাই রিভার। আপনি আমাকে একটা সিম দিয়েছেন, আমি নাম্বারটা বলতে পারছি না, কিন্তু যারা যারা আমার ফ্রেন্ডস সবাইকে আমি কল করে আমি জানাই দেব। না, রিভার খুব তো ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সিম।
না থ্যাংক ইউ, অল ক্রেডিট গোস টু মাই কোম্পানি রিভার। Oh, that's great. আচ্ছা ইমন, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কি তোমাকে যদি এই মুহূর্তে নিউ ইয়র্কে বলা হয় যে ইমন তুমি একটা ফ্যাশন ব্র্যান্ডের মডেল হবে, কারণ তোমার শুরু কেরিয়ার মডেল দিয়ে, তুমি মডেল হিসাবে জনপ্রিয় এবং খুবই সমাজ। আমার মনে আছে তোমার একটা কি বিজ্ঞাপন জানি, কি একটা ক্রিমের না যেন কি, সাকিবা ছিল তোমার সাথে সেই বিজ্ঞাপন। ও ওইটা হচ্ছে আপনার একটা পাউডারের পাউডার, হ্যাঁ ওই সময় তোমাকে প্রথম দেখি শেরওয়ানি পরা তুমি ক্লোজেস্ট দেখো স্মৃতি। তখন আমি কিন্তু জানো তুমি, তখন আমি ইকবাল ভাইয়ের ওখানে মাত্র যাওয়া আসা ঘোরাঘুরি করি, আমাদের ফটোগ্রাফার সবার পছন্দ। তো যার কারণে তোমাকে যদি বলা হয় মডেল হিসাবে তোমাকে একটা নিউ ইয়র্কের একটা বড় ব্র্যান্ডের মডেল করা হবে, তুমি কোন ব্র্যান্ডের মডেল হতে আগ্রহী, যেটা হলে তুমি স্বচ্ছন্দে মানে এটার সাথে তোমার যায় বা তোমার ভালো লাগবে, তোমার কোন ব্র্যান্ড টানে আর কি? আমাকে পারফিউম খুব টানে। আচ্ছা বলো পারফিউম, এনি কাইন্ড অফ পারফিউম, বাট আমি কিছু করতে চাই যে আমাদের বাংলাদেশের যদি কোনো ব্র্যান্ড লাইক আমাদের যদি রিমার্ক হার্লেনের যে ব্র্যান্ডগুলো আছে লাইক হার্লেন, নিওর, ওকে, ব্লেজো স্কিন, ওকে, লিলি, হ্যাঁ, তারপরে ক্যাভোটিন, Okay. তারপরে আমাদের সিওডিল, সো এই ব্র্যান্ডগুলোকে স্পেশালি হার্লেন আর নিওর নিয়ে আমি চাই যে যেগুলো যেহেতু অথেন্টিক, এই ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে থেকে নিউ ইয়র্কে যদি প্রেজেন্ট করা যায় এবং এইখানকার যেসব মডেল আছে ওদেরকে দিয়ে যদি আমি কাজ করাতে চাই, আমি চাই যে বাংলাদেশের ব্র্যান্ডটা একটা ফেমাস ব্র্যান্ড হয়ে উঠুক এই নিউ ইয়র্কের মাটিতে। কত ভালোবাসে বাংলাদেশকে, ট্রুলি আই লাভ হিম, দ্যাটস আই লাভ হিম। বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। সেইমান, আর তোমাকে এখন একটা দুটো প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আসলে তোমার সাথে আমার প্রশ্ন না, আমার কিন্তু কিছু কোশ্চেন আছে আপনার। হ্যাঁ বলো, যে শুনবা তোমাকে হর্ষ দেবো, তোমাকে তো অবশ্যই তোমাকে সুযোগ দেবো। পরিচালকের ইচ্ছা আছে? পরিচালক হওয়ার এখন ইচ্ছা নাই জায়েদ ভাই। আমি আরও কিছু অনেক দিন অ্যাক্টিং করতে চাই। আমি হয়তোবা মোস্ট প্রবলি আমি যে মায়াটা করলাম, মায়ের জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু মাই গড, এবং আমার অনেক ডেডিকেশন ছিল, এই জন্য আমি অনেকগুলো অ্যাওয়ার্ডস পেয়েছি। বাট আমার এখন ইচ্ছা যে আমি একটা ব্রেক নিব, লাইক আমি একটু ফিজিক্যালি মেন্টালি নিজেকে আরেকটু তৈরি করে আমি আমার নেক্সট যে প্রজেক্টটা, আমি একটা আলহামদুলিল্লাহ একটা বড় প্রজেক্টে আমি আলহামদুলিল্লাহ বলো না, মানুষের নজর মানুষ বলতে চাই না, বাট মানুষ দেখবে তখন। আই এম গেটিং রেডি ফর দ্যাট। আমি হয়তোবা একটু আড়াল হয়ে যাব কিছুদিনের জন্য, আমি রেডি হব এবং এরপরে আমি ওই প্রজেক্টটা শুরু করব ঢাকায় যেয়ে। তো এই জন্য যা যা চ্যালেঞ্জ নিতে হয় সেটা আমাকে নিতে হবে। তোমাকে যদি হঠাৎ করে রিমেক করা হয় যে তুমি এই কোন ছবিতে অভিনয় করতে আগ্রহী, তোমাকে এবার তোমার ছবি না বাট তোমার দেখা মনে মানুষ পড়ে যে আমি এই ছবিটা রিমেক হলে আমি এই ছবিতে অভিনয় করছি, কোন ছবিটা? আমার উত্তম কুমারের ওকে, উত্তম কুমারের শিল্পী ছবিটা আমার খুব ভালো লাগছে, আমি ওইটা রিমেক করতে চাই। শিল্পী, হ্যাঁ, তোমাকে মনে দাগ কেটেছে, খুব ভালো লাগছে, যাতে আমি অনেকবার দেখছি এটা। আরেকটা ছবি আছে, বলবো নাকি একটাই চান? না বলো না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সালমান শাহ ওনার কেমন থেকে কেমন ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে, যদিও ওটা আমির খানের, বাট ওই গল্পটা সালমান শাহকে আমার বেশি রাইট নিয়ে করছে, আমার সালমান শাহকে আমার বেশি ভালো লাগে, মানে ওই ক্যারেক্টারটা তোমাকে, ওই গল্পটা তার চরিত্র তোমাকে টেনেছে। আমাকে মাঝে মাঝে মনে হয় আরেকটা জিনিস আপনি জানেন হয়তো বা, যে ওনার নামও ছিল ইমন, আমার নামও ইমন। হ্যাঁ তা তো আমি জানি, সো চৌধুরী শাহরিয়ার কমল ইবনে ইমন বা একটা নাম, শাহরিয়ার চৌধুরী ইমন, শাহরিয়ার চৌধুরী ইমন, রাইট। সবাই ভালোবাসি আমরা তাকে, আমরা বেশ করছি তাকে, দেখতে পাইনি, এটা একটা বড় ব্যাপার, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা ইমন, এই মুহূর্তে যদি বলা হয় যে আমাকে ঢুকে যদি ডিপজল ভাই দেখতো এই মুহূর্তে হঠাৎ করে আমেরিকাতে, ডিপজল ভাই কি বলতো দেখেই? কিরে তুই তো পুরা কাপায় ফালাইতেছস ডিগবাজি দিয়ে, এটা বলতো না পুরা। আর বিশেষ করে ডিপজল ভাই এরকম। আর মিশা ভাই, ও ভাই হেভি লাগতেছে। ঠিক ঠিক। রুবেল ভাই বলতো, মাথা হাত দিয়ে বলতে, কিন্তু আমার কিন্তু আমার বেশিক্ষণ রাখিস না এখানে, আমার কিন্তু একটু জানোস তো আমার 4-5টা রিং পরানো আছে, মানে আর হাতে কিন্তু মোবাইল আছে। ও আচ্ছা, এখানে ধরেন 5টা মোবাইল আছে। রুবেল ভাই মাফ করে দেন, আমি জাস্ট মজা করতেছি, ফোন বাজছে। রুবেল ভাই আপনি কিভাবে বুঝেন যে আমার সব মাথায় থাকে? ইমন, এই মুহূর্তে তোমাকে কোনো নায়িকা পছন্দ আছে? যদি তোমাকে কোনো ছবিতে বলা হয় যে আমার এই নায়িকার সাথে এখন অভিনয় করার খুব ইচ্ছা, সে বড় সিনিয়র হতে পারে
আমার বর্তমান সময় হতে পারে যে এই নায়িকা তোমার সাথে, যদি তুমি যেটা বললা যে শিল্পী ছবিতে অভিনয় করতেছে না, এই সাথে আমার সাথে এই নায়িকাটা আমার সাথে কোয়ার্টিস্ট এজি, কারণ থাকে না কোয়ার্টিস্ট পছন্দ করে, আমার যে কোয়ার্টিস্ট ভালো হয়। তোমার এরকম পছন্দ আছে যে এই নায়িকা আমার সাথে এই ছবিতে হলে আবার কোন নায়িকা তোমার পছন্দ আছে এখানে? আমার একজন পছন্দের নায়িকা বলতে আমি ওনার সাথে কাজ করেছি, উনি আমার একদম ক্রাশ ছিল, সেটা হচ্ছে ববিতা ম্যাডাম। বাহ। বাট এখন যদি আমার বলেন যে আর কার সাথে কাজ করতে ইচ্ছা করে, আমি আমাদের লেজেন্ডারি অ্যাক্ট্রেস শাবানা ম্যাডামের ছেলের ভূমিকায় যদি অ্যাক্টিং করতে পারতাম তাহলে আমি। সামানা আবার তুমি একই শহরে আছে কিন্তু। আচ্ছা, আমার খুব দেখার ইচ্ছা ওনাকে কাছ থেকে, বিকজ অফ আমি শাবানা ম্যাডামকে আমার লাইফে কখনো সামনাসামনি দেখিনি। আমার খুব ইচ্ছা আমি ওনার সাথে একবার হলেও দেখা করতে চাই। আমি রাজা আঙ্গেলের সাথে কাজ করার মনে আছে কিনা, শাবানা বাজন একবার গেছিল, আমরা ফুল দিতে গিয়েছিলাম, তো তোমাদেরকে ফোন করছিলাম, তোরা আমাদের শুটিং এ আমি ঢাকার বাইরে ছিলাম। আমি ঢাকার বাইরে, আমার মনে আসছে সবাইকে, আমি সবাই বলছিলাম সবাইকে একটু কল দাও, সবাইকে নিয়ে যাই। তো তোমাকে আমি ফোন দিয়েছিলাম, তুমি ওদের ঢাকার বাইরে মনে ছিলাম না। হ্যাঁ ছিলাম। বাট আমি শাবানা ম্যাডামের সাথে কি মনে আছে আমরা কবরী আবার বই কিনছিলাম, এবং আমি ওই কবর ম্যাডামের সিগনেচার যে দিছিল আমাকে কবর ম্যাডাম, বইটা টাকাটা তুমি আমার উপর ধরাই দিছিলে, আপনার উপর যে ধরা আমার ধরাই দিলে যে যা বড় ভাই। ওই ছবিটা আমার কাছে এখনো আছে কবরী আপা না? সো আমি আপনি কি স্টেপ ফরওয়ার্ড কথা বলতে কি সুন্দর, আমার দুজনকে ধরলো। হ্যাঁ, আমরা গেছিলাম কি ভোট চাইতে মনে হয় দুজনে, ভোটের আগে ভোট চাইতে দোয়া ভোটের আগে গেছিলাম, দোয়া নিতে গেছিলাম, ওটা আমার মনে আছে। দোয়া নিতে ওই ভোটের চাইতে গেছিলাম, ভাই ভোট করতে আসছে, আমরা কি আদর করলো আমাদের, অনেক আদর করছে। তারপর বললো যে নাস্তা রাস্তা দিয়ে খাওয়াইলো এবং বললো যে এই করো, এই 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 বইটা তোমাকে আবার অটোগ্রাফ দিল, বললো আপা অটোগ্রাফ সহ দেন, তো পুরা অটোগ্রাফ সহ বইটা এখন বইটা দিল। হ্যাঁ, আমি বললাম যাপা এই টাকা তাহলে আমরা দিয়ে দিই, ওই পিএস এর হাতে আবার দিয়ে দিলাম। এক্স্যাক্টলি স্মৃতি এগুলো মানে মেমোরিজ, এই যে উনি নাই আজকে পৃথিবীতে। তোমাকে আমি, তুমি এখন তুমি তো আমার চেয়ে ভালো, না আপনার চেয়ে ভালো না, তুমি এত সুন্দর উপস্থাপনা করছো, আমি কোনোদিন করিনি। আমি জায়েদ ভাই, আমি নিজেও কখনো আসলে উপস্থাপক ছিলাম না। তুমি জাস্ট করছো ওই যে করোনার সময় দেখা গেল যে ওই আমি আর নীরব মিলে, তুমি আর আলিম ভাই এটা করছিল কোথায় মনে আছে? আমি ভাই ইয়েতে কি বলে ওটাকে, আমাদের এফডিসিতে চলচ্চিত্র দিবস, আমি আর আমিন ভাই, মনে আছে, এবং সুপার ছিল আমিন ভাই, তোমরা দুজন মজাও করছিলা। আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছে একটা টুইস্ট মনে হচ্ছিল। বলো এখন তুমি এখন হোস্ট, আমি তোমার গেস্ট, তুমি কি মনে করছো? জায়েদ ভাই, সেটা আমার কাছে মানে খুব কঠিন কিছু কোশ্চেন না। আমার কোশ্চেন হলো যে আপনি দেশকে কতটা মিস করছেন? আমি দেশের চেয়ে আমার বাবা মাকে, কবরকে বেশি মিস করছি। মানে আমার বাবা মার কবরটা আমি সুন্দর করে সাজিয়েছিলাম, ওই গ্রামে আমার প্রায় 30 বছর যাওয়া হয়নি, আমার দাদার বাড়ি, কারণ আমরা পিরোজপুরে বড় হওয়া, ওটা সাবলেজা। বাট ওখানে মানুষগুলো, রাস্তাঘাটগুলো বাবা করেছে, মানুষগুলো অনেক ভালো, পুরো প্রকৃতিতে ঘেরা। ওই বাবা মার কবরে ওখানে গেলে যে শান্তিটা পাই, আমি প্রতি মাসে মাসে দৌড় দিতাম। এবং আমার মনে আছে যে আমি আপনাদের পিরোজপুরে গেছিলাম, আমি বাসায় গেছি, এই জন্যই বলছিলাম যে আঙ্কেল আন্টি এত মানে কি বলবো, তোমার সামনে এসে বললো চেয়ারের সামনে আম্মা এসে দাঁড়াইলো, পিঠা খাওয়ালো। ওনারা দুজন আজকে নাই, ওনাদের জন্য দোয়া ছাড়া আসলে কোনো অপশন নাই আমাদের কাছে। এইটাই মিস করে আর কি, স্বাভাবিক। দেশ, মা বাবা সব মিলে কারো না কারোর সাথে আমার দেখা হয়ে যায়। আমার বোনটা আছে, বোনটাকে মিস করি, যে বোনটার কাছে মায়ের মতো মানুষ। আমার মায়ের চেয়ে বেশি আমার বোনের কাছে মানুষ, একটাই বোন। আমি ঢাকা এমএসি পড়াশোনা হলেও থাকতে দেয়নি, বলছে যে তুমি আমার কাছে থাকো। তো এই যে বোনের আদরটা, মানে ফ্রিজের খাবারটা নিজে খেয়ে না খেয়ে রেখে দেয়া, রাত ওই আমরা তো শুটিং পার্টি 2টা 3টায় বাসায় ফিরি, ওর তো স্কুল থাকে বাচ্চাদের, এই সেই যে কষ্ট করছে আমার জন্য আমার বোন, আমার দুলাই, ওরা না থাকলে আমি এখানে আসলে আসতে পারবো। আমার ভাইরা সবাইকে মিস করি আসলে। আমার তো আসিয়ান 2 ভাই 1 বোন, এই তো আমার ফ্যামিলি। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনি বিয়ে করবেন কবে? এটা তো তুমি জানো, তুমি তো মাঝে মাঝে আমাকে বলো যে ভাই একটু পরে করেন, থাক পরে বলি, বাট আসলেই মানে আপনি এখানে তো নিশ্চয়ই এখন হবে না, কারণ একটু দেশে দেশে তোমাদের সবাই নিয়ে যাই, এটা তো অনুষ্ঠান করে সুন্দর করে করবো। এখানে কেন না, এখানে তো হতেই পারে না। এখানে কেন না বলতে হচ্ছে যে আমার বোন ভাইরা নাই, তাদেরকে না দেখাই হুট করে কেমন কি বিয়ে করছে। ওই মানে আপনার ভাই বোন একসাথে হলে সবাই একটু হালকা আলোচনা। আর থার্ড কোশ্চেন হচ্ছে যে আপনার হাতে একটা ব্রেসলেট দেখছি না, আমি আজকে অনেকবার তাকালাম, এটার কারণটা কি? ওই যে সালমান খানের যে ব্রেসলেট, সালমান খান না, ফরগেট ইট, সালমান খান উনি পরে দেখে যেতে পছন্দ করেন। আমি ওটা মিন করছি, আমি বলছি মানে এই সাংলার এই মানে আপনার ব্রেসলেটটা আমি লাস্ট 8-10 বছর আপনার হাতে দেখেছি, রাইট। বাট আজকে আমি দেখলাম যে এটা নাই। এটা আমেরিকার একটু চেঞ্জ করলাম আর কি। তুমি যেমন কত সুন্দর ক্যাজুয়াল আসলা, তুমি নরমালি কি হিরোর মতো আসো, হিরোর মতো এখনো লাগতেছে। না, আমি আসলে তুমি আমাকে আগেই বলছো যে ভাই আমি কিন্তু খুব ক্যাজুয়াল হয়ে আসবো। হ্যাঁ, তুমি লুকস ভেরি হ্যান্ডসাম ইন দিস। না ইউ অ্যাজ ওয়েল ইউ টু ব্রাদার, অ্যাজ ওয়েল। আপনি অনেক বেশি ওয়েট লুজ করেছেন। 18 কেজি এমন। যখন আমেরিকায় ঢুকছিলাম তখন ওয়াজ 978 মাশাআল্লাহ, ভেরি গুড। এবং নো সুগার, নো চর্বি, নো বিফ, নাথিং এলস, অনলি বয়েল ফুড। অ্যান্ড কি বলবো তোমাকে, যে শুধু মাত্র এই খাওয়াটা অনেক জরুরি।
না না ফুড তুমিও কিন্তু আমি বাংলাদেশে খুব কম বানাওনি, চেষ্টা করছিলা কিন্তু জিমে টিকে দেখো সিরিয়াস ছিল কিন্তু। না ডেফিনেটলি এটা এক্সারসাইজ আসলে এখানেও আস্তে আস্তে তখন শুরু করবার মানে এখানে কাজ বাজগুলো শুরু করে ফেলবা। না ডেফিনেটলি সবকিছু। তোমার আগে মানে পর্বে এখানে মোনালিসা আসছিল, আচ্ছা আচ্ছা তোমার দীর্ঘদিনের সহকর্মী। আমি তো কখনো কাজ করিনি তার সাথে, হ্যাঁ হ্যাঁ বাট এখানে তার সাথে আমি প্রথম বসছিলাম আর কি, তার সাথে আমার গেস্ট, সে আমার গেস্ট ছিল। তো বাংলা লিঙ্কের কথা আসলো, যেটা দিয়ে তোমরা পুরো পৃথিবী কাঁপাই দিলা বাংলাদেশি। তো সেখানে বললো যে ইমন নীরবের আমি অনেকটা স্টেপ শিখিয়ে দিছি। তো আমি তো দুর্বল, তো এখানে আমি আমাদের দেখালে প্র্যাকটিস কারণ মোনালিসা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, আমরা উই নো ইচ আদার ফ্রম 2006 or 5 এবং তারপরে আমরা একসাথে বাংলা লিঙ্কের বিজ্ঞাপনটা যখন করলাম তখন কিন্তু মোনালিসা ওই সময় স্টার, এখনো স্টার, হ্যাঁ এখনো তার সে আমাদের আগে থেকে আমার এলাকার জানতাম না, আমার পিরোজপুর, সে তো বরিশালের ম্যাপ বরিশাল শুধু না পিরোজপুর, রিয়েলি পিরোজপুর, হ্যাঁ আমি জানছি তোর এখানে এসে পিরোজপুর। আচ্ছা তো ওই যে ওইখানে মোনালিসা তো নাচের মেয়ে, মানে ও নাচ খুব ভালো পারে, আর আমরা হচ্ছে জীবনের প্রথম বিজ্ঞাপন, মানে আমার ঘাড়ও নড়ে না, আমার এই অবস্থা ছিল। তো ও আমাদেরকে অনেক আমরা তো নাচ পারছি না, মানে ইনস্ট্যান্টলি আমরা তো মোনালিসা আমাদেরকে অনেক নাচের ব্যাপারে হেল্প করছে, তিন্নি ছিল। আমরা বাংলা লিঙ্কের 20 বছর পূর্তি উপলক্ষে আমি, মোনালিসা, নীরব, তিন্নি, ওরা দুজন ভার্চুয়ালি আসছে, আমরা দুজন একজন এখানে একজন কানাডা। সো ওইটাও ওই অনেক গল্প আসলে, অনেক মানে এত গল্প আমাদের, আমরা ওই সময় আমরা কিন্তু লাকি প্রজন্ম, লাকি শিল্পী, আমরা অনেক কিছু দেখে আসছি। আমরা নেগেটিভের অভিনেত্রী, আমরা রাজ্জাক ভাইদের মতো শিল্পী পেয়েছি, আমরা ববিতা পাত্রকে পেয়েছি। এখন প্রজন্ম আমি বলবো অনেকটা আনলাকি, তারা ওই তুমি যেটা বললা যে আমরা অনেক কিছু ইতিহাস আছে, এখন ইতিহাস নেই একদমই। এখন ফেসবুক ঘাটা, মানে ফেসবুক লাইক কত, দুইটা ভিডিও দিয়ে কার কত এরও আর্টিস্ট চিহ্নিত হয়। আর আমরা আমার কাছে মনে হয় জায়েদ ভাই, এখন মানুষ ভাবে যে এইটার ভিউ কত হলো, এইটা আসলে শিল্প সত্তা নাই, এটা শিল্প সত্তা না। আমরা তো ধরেন ওর সিনেমা নাচ পাই না, নাচ প্র্যাকটিস করতে, তুমি চিন্তা করো জন্টুকের ছবি করতে গিয়ে তোমার কষ্ট, তুমি চিন্তা করো ইস্পানি আরবের কষ্ট, তুমি চিন্তা করো তোমার দারুচিনি দ্বীপের গিয়ে। আমার এমনও হয়েছে যে আমার মানে ফাইট করে যে পা ভেঙে গেছে, আরমান ভাই বললো যে তাও। আর তুমি চিন্তা করতে পারো আরমান ভাইয়ের ফাইট ডিরেকশন নিছে, তার জীবনে সে সুস্থ ছিল জীবনে, স্ট্রিক্ট না, সে কোন সে নায়ক জীবনে সুস্থ থাকেনি। এক্স্যাক্টলি আমার হিজ দা মানে মানে কি বলবো, ফাইট ডিরেক্টর লিজেন্ড, মানে অনেক মেমোরিজ ভাই, আমাদের মেমোরি। আমি বললাম অনেকগুলো এপিসোড লাগবে কথা বলতে। এক্স্যাক্টলি এই এপিসোড। তুমি নিউ ইয়র্কে কি মিস করো, আর বাংলাদেশ থেকে কিছু মিস করতেছো? সেখানে খালাম্মা নিশ্চয়ই বাংলাদেশে মনে হয়। আমার আব্বা মা, আমি আসলাম এর 2 দিন আগে ঢাকায় আসে, আমার আব্বা মা 6 মাস আমেরিকায় ছিল। বাহ। আমার ভাইয়াও বাংলাদেশে গেছে, যাওয়ার সময় থাকে, আমরা যাওয়ার সময়। তোমার নিউ ইয়র্কে কি মিস, নিউ ইয়র্কে তোমার কোনটা সবচেয়ে বেশি প্রিয়, তুমি কোনটা মিস করো বেশি নিউ ইয়র্কে, মানে বাংলাদেশের নিউ ইয়র্কে যখন আসি তখন ওই যে আমাদের অনেক কলিগ আছে যারা এখন মানে এখানে স্ট্যাবলিশড হয়ে গেছে, ওদের সাথে যখন দেখা হয়, অনেক ফ্রেন্ডস ছিল যারা এখন এখানে রেগুলার, ওদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। অনেকদিন পর দেখা হয় তো, শো পারপাসে যখন আসি বা কোনো কাজে যখন আসি, সো ওইটা আমাকে খুব ভালো লাগে আর কি। আর বাংলাদেশে হিসাবে বাবা মার কথা বলবো না, সেটা তো আসলে জানি। বাংলাদেশের কি মিস করো, মানে বিশেষ খাবার কোনটা মিস করো বাংলাদেশে? আমি তো আসলামই 3 দিন হয়েছে বাংলাদেশের, আছে না তো তুমি আসার পরে বাংলাদেশে এই খাবারটা মিস করো? আমার বাসার খাবার মিস করি আমি, হোমলি খুব, মানে বাসার খাবারটাই ভালো লাগে, স্পেশালি কোনো বিরিয়ানি বা পুরান ঢাকার। আমার তেহারি খুব পছন্দ। সেটা কোন তেহারি, মানে বাসারটা না ভাবি রান্না করে যেটা না করো? বাসার তেহারি, আমার তেহারি দেখলেই আমার কেমন জানি একটা মানে চলে আসে। পুরান ঢাকার যে তেহারিগুলো আছে, কি মতির বিরিয়ানি না কি হাজির বিরিয়ানি, পাতার মধ্যে দেয় কাঁঠাল, পুরান ঢাকা ভাই, মানে এই খাবারের কথা, এটা পৃথিবীর বেস্ট। আর আমার এফডিসিতে যে খাবারটা হয় ওইটার সুপার কিছু নেই, এই যে কালো ভুনা, এটা ধারে কাছে পৃথিবীর কোনো খাবার নেই আসলে। ইমন, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, আমাদের এক পর্বে সব শেষ করবো না, যেহেতু তুমি যদি কিছুদিন থাকো আমরা আরেকটা পর্ব করতে হবে, আমাদের এপিসোড টু বি কন্টিনিউ। আমাদের এত ইতিহাস, তো আমরা তোমার সেই বাংলা লিঙ্কের গানটা একটু প্র্যাকটিস দেখবো, দুজনে করবো, চেষ্টা করবো, যেহেতু আমরা দুজনেই নাচে দুর্বল, বলার অপেক্ষা রাখে না। এখন আমি একটু নাচতে পারি, ভালোই পারো তুমি, তুমি একটু না ভালো পারো, আমি এখনো দুর্বল রয়ে গেছি। আর ধরো আমার একটা গান তুমি দেখছো কিনা, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, যেটা অলরেডি আপনি তো হলিউড টলিউড সব জায়গায় এটা দিয়ে কাঁপাচ্ছে, এটা আজকে তুমি আর এখানে প্র্যাকটিস করবো দাঁড়ায় দুজন হালকা, আচ্ছা দুই ভাই। যেহেতু নায়ক মানে কি না, রাজ্জাক ভাই বলতেন নায়ক মানে একটা অন্যরকম শব্দ। আমি আসার আগে ভাবতেছিলাম যে প্রথম কোনো নায়ক আমার সেটে, আমার ভাই আসতেছে, সেটটাই জল করছে, কারণ আমার 2 নায়ক বসছে একসঙ্গে, এটা প্রথম বসছি আমি আমার ক্যারিয়ারে। তো সেটা শেষ করবো আমি তোমার শেষ করার আগে তুমি তোমার দর্শক এবং নিউ ইয়র্ক এবং পৃথিবীব্যাপী তোমার দর্শক সব জায়গায় আছে, আমি জানি ইমনকে ভালোবাসে, এবং আলম ভাইয়ের কথা বলতেই হয়। আলম ভাই নাই নিউ ইয়র্ক, আলম ভাইয়ের টপিকসটা আলম ভাই
আছে ছিল বলেই আমরা এবং সবচেয়ে মানে একটা ইনফরমেশন দিই আমি আপনাকে, সেটা হচ্ছে আমি আমেরিকায় প্রথম আসি 2008-এ। তোমার কত পরে? আমি 2015-তে প্রথম। আমি 2008-এ প্রথম আমেরিকায় আসি, এবং আমি তখন ওই যে বাংলা লিঙ্কের দিয়ে আমার মোটামুটি একটা মানে পপুলারিটি হয়েছিল। আলম ভাই আমাকে প্রথম আমেরিকায় ভিসা করে নিয়ে এসেছিল। আমার কথা আলম ভাই। সো এরপরের বার আমি অনেকবার আমি আলম ভাইয়ের শোতে এসেছি, এবং এই যে জানুয়ারি মাস, এটা তো কত আগস্ট, এই জানুয়ারিতে আমি এসেছিলাম। হ্যাঁ, তুমি লাস্ট ঢালিউডটা তুমি করে গেছো। হ্যাঁ, সো আলম ভাইয়ের সাথে আসলে অনেক মানে কেন বলি, সব শিল্পীদের একটা জায়গা ছিল নিউ ইয়র্কে। এবং আমি অনেস্টলি বলি আলম ভাই অসম্ভব ভালো একজন মানুষ। আলম ভাইকে দেখি ছবিতে মাঝে মাঝে আলম ভাইকে মিস করি আমরা নিউ ইয়র্কে। যেন আলম ভাই থাকলে আমাদের আড্ডাটা আরো জমতো, এতদিনে কতগুলো অনুষ্ঠান তৈরি হয়ে যেত। অবশ্যই। তো যাই হোক, তোমার সেই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলো শেষ হওয়ার আগে, তোমার জন্য তোমার কি বলার বলো। তুমি আসছো প্রথম নিউ ইয়র্কে, মানে আজকে আমার সাথে, আচ্ছা মানুষ জানলো, বাট তুমি তোমার আমার ঠিকানাকে তুমি শুভেচ্ছা দিবা, এবং তুমি তোমার দর্শকের জন্য কিছু বলো। হ্যালো দর্শক, প্রথমে আপনাদেরকে অনেক ভালোবাসা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে, এবং যারা নিউ ইয়র্কে দেখছেন, কারণ ঠিকানা এমন একটা পত্রিকা, আমি বলবো যে ওয়ান অফ দ্য ফেমাস পত্রিকা এখানকার, এবং তাদের এই অফিসে আমি প্রথমবার মতো এসেছি। তাদের আতিথেয়তায় আমি রীতিমতো মুগ্ধ, এবং তাদের অফিস দেখেও মুগ্ধ হয়ে গেছি। আর এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান আমার খুবই পছন্দের একজন মানুষ, নায়ক, ভাই, বন্ধু, যাই বলি না কেন। ওনার এই প্রোগ্রামটা অলরেডি ফেমাস হয়ে গেছে, এবং আমার কাছে মনে হয় যে ঠিকানা এখন যেভাবে এই এন্টারটেনমেন্টে ঢুকলো, এটা আসলে আমি অ্যাজ এ এন্টারটেইনার আর্টিস্ট হিসাবে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা দারুণ উন্মোচিত হলো। আজকে জায়েদ ভাই যেটা শুরু করেন, কালকে তো আমি আরেকটা শুরু করব, বা XYZ আরেকজন শুরু করবে। সো এই যাত্রাটা অব্যাহত থাকুক। আর ঠিকানার পক্ষ থেকে নিউ ইয়র্ক এবং বাংলাদেশের সব দর্শককে প্রাণ ঢালা ভালোবাসা। দর্শক, এই ছিল আজকে ফ্রাইডে নাইট জায়েদ খানের আয়োজন। আমার ভাই, বন্ধু এবং ভালোবাসার মানুষ নায়ক ইমনের সাথে আড্ডা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন, ঠিকানার সাথে থাকবেন। দেখা হবে আবার নেক্সট পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, আপনাদের পছন্দের হবে। অনেক কথা, অনেক আড্ডা, এবং নিউ ইয়র্কের ঠিকানায় এখন জায়েদ খান, আমরা এখন ইমন। চলো, আমি তাল মিলাতে, আমরা করতে করতে তাল মিলাতে মিলাতে আমরা আমরা বাসার দিকে চলে যাই। থ্যাংক ইউ। Big Bang জিতিয়া দিয়া নিউ ইয়র্কে আইছি, জায়েদ খান নাম আমার সব পাগল করছি, আলোর ঝলকানিতে লাগাই দিব তাক, ঠিকানা একটাই সবার মনে থাক, বরিশাল্লা পোলাই আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি, আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না।